ওয়েলকাম টু আদ্যপ্রান্তপুর। আমি তমাল দেবনাথ, আব্দুল মালিক মেডিকেল কলেজ 13 বেচ। আজকে আমরা আলোচনা করব আমাদের মেডিকেল অ্যাডমিশনের দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটা হচ্ছে ইংলিশ এবং অন্যটি হচ্ছে জিকে। তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের একদম সন্নিকটে। এই সময়ে আমাদের প্রধান করণীয় কাজ হচ্ছে আমাদের পূর্ববর্তী আমরা যে পড়াগুলো করেছি সেগুলো হচ্ছে রিভিশন দেওয়া। তো তোমাদের এই রিভিশনটাকে আরও জোরদার করার জন্য আদ্যপ্রান্ত গ্রুপ নিয়ে এসেছে ইংলিশ এবং জিকে নিয়ে। তোমাদের রিভিশন টাইমে তোমরা কী কী কভার করবে সেটা নিয়ে আমাদের একটা ক্লাস, সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন ইংলিশ। তো আমরা এই ক্লাসে মেনলি বলবো ওই টপিকগুলো যেগুলো তোমার মেডিকেলে সবচেয়ে বেশিরভাগ তোমার পরীক্ষাতে এসে থাকে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো মেডিকেল অ্যাডমিশনের ভিতরে ইংলিশের মধ্যে টোটাল মার্ক থাকে হচ্ছে 15 মার্ক। ইংলিশ হচ্ছে টোটাল 15 মার্ক। তো এই 15 মার্কের মধ্যে তোমার ইংলিশ হচ্ছে 15 মার্ক। তো 15 মার্কের মধ্যে এই টপিকগুলো থেকে প্রত্যেক বছরই সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের এসে থাকে। তার মধ্যে সবচেয়ে বেশি যে টপিকগুলো, যে প্রশ্নগুলো আসে তার মধ্যে অন্যতম একটা টপিক হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। প্রত্যেক বছরই এই পার্টস অফ স্পিচ শুধু মেডিকেল অ্যাডমিশন নয়, তোমরা যদি অন্যান্য ইউনিভার্সিটির অ্যাডমিশন চিন্তা করো, পার্টস অফ স্পিচ থেকে তোমার অনেক প্রশ্ন এসে থাকে। পার্টস অফ স্পিচের মধ্যে তোমার যেমন নাউন, প্রোনাউন, এবং হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন করতে আমাদেরকে বলি। তো আমাদের এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আইডেন্টিফিকেশন হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের। যেমন নিচের কোনটি নাউন, নিচের কোনটি প্রোনাউন বা নিচের কোনটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এই ধরনের প্রশ্নগুলো আমাদের এসে থাকে। তো এটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। তারপরে যে সেকেন্ড টপিকটা যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কারেকশন। কারেকশন মোটামুটি আমাদের এই যতগুলো গ্রামাটিক্যাল আমরা পড়াশোনা করব তার সবগুলোর একটা সামারি হচ্ছে আমাদের কারেকশন। মানে কারেকশন মানে বলে দেয় যে আমরা যে নিয়মটা আমরা শিখছি সেটাকে আসলে সঠিক না ভুল, সেটা হচ্ছে আমাদের কারেকশন। যেমন আমাদের উইচ ওয়ান ইজ কারেক্ট, আমাদের 4টা অপশন দেওয়া থাকবে এবং 4টা অপশনের ভিতরে তোমার 3টা প্রশ্নে তোমার যে কোনো না কোনো গ্রামাটিক্যাল ভুল থাকবে এবং একটাই থাকবে সঠিক। তার জন্য এই কারেকশন তোমার পরীক্ষাতে আসে, প্রশ্নটা খুব ভালোভাবে পড়ার পরে তারপরে তুমি অ্যান্সার করবে। দেন থার্ড যে টপিকটা সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রতিবার তোমার একটা কি দুইটা তোমার প্রশ্ন এসে থাকে, প্রত্যেক বছরই একটা কি দুইটা প্রশ্ন তোমার এসে থাকে। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে আমাদের যদি পার্টস অফ স্পিচেরই আমাদের এই প্রিপোজিশনটা পার্টস অফ স্পিচের একটা অংশ, তবুও কিন্তু আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমাদের ভালো করে পড়া লাগবে। কারণ আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমাদের নর্মাল যে প্রিপোজিশন যে রুলসগুলো আছে সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা এই প্রিপোজিশনের প্রত্যেকটা নিয়ম দিয়ে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমরা অ্যান্সার করতে পারবো না। তার জন্য আমাদেরকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরও আমাদের কিছু পড়াশোনা করতে হবে। তারপর হচ্ছে টেন্স। আমরা স্কুল লাইফ থেকে সেই টেন্স করে আসছি। এই টেন্সটা তোমাদের জন্য ততটা কঠিন হবে না। রাইট ফর্ম ভার্ব, তো এই টেন্স আর রাইট ফর্ম ভার্ব থেকে তোমার মোটামুটি একটা কি দুটো, এখানেও রাইট ফর্ম ভার্ব থেকে একটা অথবা দুটো প্রশ্ন আমাদের আসে। তবে এগুলো হচ্ছে টেন্স আর রাইট ফর্ম ভার্বটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশনের যে ইংলিশ তার মধ্যে অত্যন্ত সহজ দুটো টপিক, মানে প্রশ্ন অ্যান্সার করার জন্য। তবে আমাদেরকে এই দুইটা প্রশ্নের অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ সতর্ক থাকতে হবে, যাতে আমাদের পচার সঙ্গে পা না কাটে, এরকম একটা অবস্থা। তো আমরা যদি দেখি আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনটা আমাদের সেটা আমরা সিম্পল থেকে কমপ্লেক্স or complex to compound, অথবা আমাদের কম্পারিজন অফ ডিগ্রি, তো আমাদের এখানে আসতে পারে কম্পারিজন অফ ডিগ্রি আমাদের এই ট্রান্সফরমেশনের মধ্যে আমাদের এসে থাকে। তারপর হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জও আমরা আমাদের স্কুল লাইফে অনেক বেশি পড়াশোনা করেছি। তবে এইখানে মেডিকেল অ্যাডমিশনের জন্য হচ্ছে আমাদের যে ডব্লিউএস কোশ্চেন যুক্ত যে আমাদের ভয়েস চেঞ্জগুলো আছে, যেমন হচ্ছে হোয়াট বা তোমার হচ্ছে হাউ, এই ডব্লিউএস কোশ্চেন আর অন্যান্য যে ডব্লিউএস কোশ্চেনগুলো আছে, এই ডব্লিউএস কোশ্চেন দিয়ে আমাদের যে ভয়েস চেঞ্জগুলো আছে সেগুলো হচ্ছে আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। ট্রান্সফরমেশন এবং ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন। ন্যারেশনও আমাদের ওই স্কুল লাইফে আমরা যেগুলো পড়েছি সেগুলো দিয়ে আমরা ন্যারেশন আমরা অ্যান্সার করতে পারবো। স্পেলিং, তারপরের যে 3টা টপিক হচ্ছে স্পেলিং, ইডিয়ম ফ্রেজেস, আর একটা হচ্ছে আমাদের সিনোনিম এন্ড অ্যান্টোনিম। এই 3টা টপিকের জন্য প্রত্যেক বছর মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার্থীদের অনেক ভোগান্তিতে পড়তে হয়।
মেনলি কারণ হচ্ছে আমাদের যে একাডেমিক লাইফে আমাদের এই তিনটা টপিক নিয়ে তত বেশি পড়াশোনা হয় না, যার জন্য আমাদের অ্যাডমিশনে এই তিনটা টপিক আমাদের সম্পূর্ণ নতুন নতুন সিলেবাস এবং নতুনভাবে পড়াশোনা করা লাগে। তো স্পেলিং, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস আর সিনোনিম অ্যান্টোনিমস আমাদের তুমি যদি বই দেখো তাহলে হচ্ছে অনেক বিশাল পরিমাণে তুমি স্পেলিং, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস এবং সিনোনিম অ্যান্টোনিমস তুমি পেয়ে যাবে, কিন্তু এতগুলো কি পড়তে হবে? আর একটা জিনিস মনে রাখো, আমাদের যে মেডিকেল অ্যাডমিশনে তোমার আর আছে 15 থেকে 16 দিনের মধ্যে, এই 15 থেকে 16 দিনের মধ্যে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে কভার করতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি ইংলিশে সর্বোচ্চ করে 2 থেকে 3 দিন, সর্বোচ্চ করে তুমি 3 দিন ইংলিশটা পড়াশোনা করতে পারবা। তো সেই ক্ষেত্রে আমি বলবো এখন তোমার লাস্ট মোমেন্টের প্রিপারেশন জন্য স্পেলিং, ইডিয়ম, ফ্রেজেস এবং সিনোনিম অ্যান্টোনিম সহ বাকি যতগুলো টপিক আছে সেগুলো তুমি যদি বিগত বছরের বিসিএস কোশ্চেনগুলো যদি দেখো, বিসিএস কোশ্চেন এবং বিগত বছরের যদি মেডিকেল কোশ্চেন ব্যাংকগুলো যদি তুমি সলভ করো, তাহলে তুমি কোশ্চেন সম্পর্কে হচ্ছে তুমি অনেক ভালো ধারণা পেয়ে যাবে। এটা হচ্ছে বিসিএস কোশ্চেন আর একটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের বিগত বছরের প্রশ্নগুলো। এবং তুমি যদি এগুলো যদি তোমার সম্পূর্ণ কাভার আপ হয়ে যায়, তখন তুমি হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেনগুলো, বিশেষ করে হচ্ছে ইউনিভার্সিটির অ্যাডমিশন কোশ্চেনগুলো দেখতে পারো। এবং শেষ সময় এইগুলো তুমি তোমার যে কোনো কোচিংয়ের বই অথবা তোমার বাজারে যে কয়েকটা বই আছে, অ্যাপেক্স বলো বা অন্যান্য বইগুলো, এগুলো তুমি পেয়ে যাবে। তো এই বিশেষ কোর্সগুলো যদি তুমি একবারে সম্পূর্ণভাবে শেষ করে ফেলতে পারো, তাহলে তোমার ইংলিশের মধ্যে 10 থেকে 15 থেকে তুমি 10 থেকে 12 নম্বর ইজিলি তুলে ফেলতে পারবা। এবং 10 থেকে 12 নম্বর যদি তুলে ফেলো, তাহলে তোমার মেডিকেলের চান্স পাওয়ার যে পসিবিলিটিটা সেটা অনেক অনেক বেশি বেড়ে যাবে। তো এখন আমরা আলোচনা করবো আমাদের ইংলিশের মতো আরেকটা টপিক, সেটা হচ্ছে আমাদের জেনারেল নলেজ। তো আমাদের জিকের মধ্যে আমাদের পরীক্ষাতে জিকের মার্ক হচ্ছে আমাদের 10 মার্ক। এই 10 মার্কের মধ্যে আমাদের যে প্রধান দুটো টপিক, সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, এটা হচ্ছে আমাদের মেইন টপিক, বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ। তো এই টপিকটার আন্ডারে যে কয়েকটা সাবডিভিশন আছে, আমরা সেই সাবডিভিশনগুলো এখানে মিলে তুলে ধরেছি। প্রথমে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিকের মধ্যে বাংলাদেশের ইতিহাসের মধ্যে হচ্ছে পাকিস্তান শাসনামল এবং মুক্তিযুদ্ধ হচ্ছে স্বাধীন বাংলাদেশ। তো পাকিস্তান শাসনামল বলতে হচ্ছে 1947 সালে ভারত বিভাগের পর থেকে শুরু করে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত যে সময়টা, সেটা হচ্ছে আমাদের এই পাকিস্তান শাসনামল। তো পাকিস্তান শাসনামলের মধ্যে যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আছে সেগুলোকে হচ্ছে আমাদের এখানে বিস্তারিত করতে হবে। তো তার আর বিশেষ করে হচ্ছে আমাদের এই জিকেতে বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার জন্য এই পাকিস্তান শাসনামল এবং মুক্তিযুদ্ধের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কিত সকল তথ্যগুলো তুমি ভালোভাবে দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এবং বাংলাদেশ কীভাবে স্বাধীন হয়েছে, এই সময়ের মধ্যে কী কী উল্লেখযোগ্য ঘটনা আছে সেগুলো তুমি ভালো করে করতে পারো। যেমন বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়ে যে সেক্টরগুলো যে ভাগ করা হয়েছিল, এই সেক্টরগুলোর কোনটা কোন সেক্টর বা কোন বাংলাদেশের কোন রিজিয়নটা কোন সেক্টরের মধ্যে পড়েছে এবং কোন সেক্টরের সেক্টর প্রধানকে, সেটা হচ্ছে আমাদের ভালোভাবে করতে হবে। কারণ এই সেক্টর থেকে প্রত্যেক বছরে মোটামুটি একটা অথবা দুটো প্রশ্ন আমাদের পরীক্ষাতে এসে থাকে। তো সেক্টর আর হচ্ছে আমাদের সেক্টর কমান্ডার, ওগুলো নিয়ে আমাদের ভালোভাবে করতে হবে। সেক্টর হচ্ছে আমাদের সেক্টর বাংলাদেশের ভালোভাবে করতে হবে এবং আরও অন্যান্য যত উল্লেখযোগ্য ঘটনাগুলো আছে সেগুলো আমাদের এখানে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সম্পর্কে আমাদের জানতে হবে। তো দেন আমাদের যদি এই দুটো টপিকের প্রশ্ন যদি 10 মতো আমরা বলতে পারি যে মোটামুটি 6টা মতো, 5 অথবা 6টা প্রশ্ন আমাদের এই দুটো টপিক থেকে হবে। এবং বাকি যে টপিকগুলো আছে সেগুলো থেকে অন্যান্য প্রশ্নগুলো হতে পারে, যেমন প্রাচীন বাংলার ইতিহাস। প্রাচীন বাংলার ইতিহাস বলতে আমাদের এখানে এই যে দুটো বাকি যে টপিকগুলো আছে এগুলো মেনলি হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে পড়ে। তো প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে হচ্ছে এই মৌর্য শাসনামল থেকে শুরু করে, রাজা চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে আমাদের যে মুঘল শাসনামল পর্যন্ত, মানে দ্বিতীয় বাহাদুর শাহর আগ পর্যন্ত আমাদের এই টোটালটাই হচ্ছে আমাদের মৌর্য শাসনামল এবং মুঘল শাসনামল। তো এইখানে মৌর্য শাসনামলের মধ্যে আমাদের জানতে হবে যে মৌর্য শাসনামল
কবে শুরু হয়েছে বা এটার প্রধান রাজা কে ছিল, আর মোগল শাসনামলের মধ্যে যে আমাদের উল্লেখযোগ্য যে 6জন মোগল সম্রাট ছিলেন, 6জন মোগল সম্রাট তাদের হচ্ছে আমাদের নামগুলো জানতে হবে। আর বিশেষ করে আমাদের মোগল সম্রাটদের মধ্যে আকবর সম্পর্কিত তথ্যগুলো আমরা সম্পূর্ণ জেনে নিব, কারণ আকবর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং আকবর হচ্ছে মোগল সম্রাটের মধ্যে সবচেয়ে সফল একজন সম্রাট। দেন ভারতবর্ষের মুসলিম শাসনামল মেনলি হচ্ছে আমাদের এই মুঘল শাসনামল বা সুলতানি শাসনামল থেকে আমাদের শুরু হয়েছে। দেন আমাদের পড়তে হবে হচ্ছে ইউরোপীয়দের আগমন। ইউরোপীয়দের আগমন মেনলি শুরু হয়েছিল আমাদের পর্তুগিজ থেকে শুরু করি। পর্তুগিজ ভাস্কো দা গামা ফার্স্ট এসেছিলেন, পর্তুগিজদের পরে এসেছিলেন ডাচ, পোর্তুগাজ, তারপরে ছিলেন ইংরেজ এবং সবার লাস্টটা ছিল আমাদের ফ্রান্স থেকে ওনারা এসেছিলেন। তো এই ইউরোপের শাসনামলের মধ্যে আমাদের প্রথমে জানতে হবে পর্তুগিজের মধ্যে কে সর্বপ্রথম এসেছিলেন। ডাচ পোর্তুগাজ বেশি ইম্পর্টেন্ট নাম হলো আমাদের ইংরেজ শাসনামল বা ইউরোপীয়দের মধ্যে ইংরেজরা যে এসেছিল সেটাকে আমাদের মনে করতে হবে। দেন আমাদের ভারত বিভাজন, ভারত কবে বিভাজিত হয়েছে এবং ভারত বিভাজনের ক্ষেত্রে কোন দুইটা দেশ সৃষ্টি হয়েছে এবং তাদের প্রধান নেতা কে ছিল সেগুলো আমরা কিন্তু পড়াশোনা করবো। এবং আমাদের লাস্ট যে টপিকটা এখান থেকে মেডিকেল পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে আমাদের যে টপিকগুলো। তো এর মধ্যে আমাদের আছে যে মুক্তিযুদ্ধ রিলেটেড ভাস্কর্যগুলো, কোন ভাস্কর্যটা কোথায় অবস্থিত এই ভাস্কর্যগুলো আমাদের করতে হবে। আমাদের পদকগুলো জানতে হবে। পদক বলতে আমাদের বীরশ্রেষ্ঠ, বীর বিক্রম, বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, এই পদকগুলোর মধ্যে কয়টা পদক কতজন ব্যক্তি পেয়েছিলেন। বিশেষ করে আমাদের এই বীর প্রতীক একজন বিদেশি নাগরিক একজন বীর প্রতীক পদক প্রাপ্ত হয়েছিলেন, তো ওনার নামটা এখানে জানতে হবে। তারপর হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তীতে বাংলাদেশের সংবিধানটা আমাদের একটু জানানো চলবে। আর হচ্ছে এই মুক্তিযুদ্ধ রিলেটেড যে বিশেষ যে ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমাদেরকে জানতে হবে। তো এই টপিকগুলো যদি আমরা ভালোভাবে রিভিশন দিতে পারি তাহলে, তো আমাদের এই টপিক সবগুলো যদি আমরা ভালোভাবে কভার আপ করতে পারি তাহলে তুমি ইজিলি এই যে 10 মার্কের মধ্যে তুমি 9 ইজিলি পেয়ে যাবে। তো এই টপিকগুলো হচ্ছে আমাদের মেনলি যে জিকে রিলেটেড সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। তো আরেকটা যেটা টপিক যেটা আমি 9 নম্বর হিসেবে এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমাদের সাম্প্রতিক ঘটনাগুলো। মানে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে এই সাম্প্রতিক ঘটনাগুলো তুমি দেখে দিতে পারো, কারণ এই সাম্প্রতিক ঘটনা থেকে যদিও এখানে প্রশ্ন হওয়ার কথা না, তবুও এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। বিশেষ করে যেমন পদ্মা সেতু রিলেটেড প্রশ্ন, তারপরে বাংলাদেশে যে মেগা প্রকল্পগুলো তোমার হচ্ছে সেগুলো নিয়ে হচ্ছে আমাদের এখানে পড়াশোনা করবে। আশা করি তুমি পরীক্ষাতে প্রায় 10টার মধ্যে 10টা প্রশ্নই তুমি অ্যান্সার করতে পারো। আর যেহেতু আমাদের রিসেন্টলি আমাদের কোভিড প্যান্ডেমিক আমাদের প্রায় আমরা মোটামুটি মোকাবেলা করতে সক্ষম যদিও হচ্ছি, তো আমাদের এই সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে আমরা কোভিড রিলেটেড কিছু পড়াশোনা আমরা করে নেব। তো এই হচ্ছে আমাদের জিকে এবং ইংলিশ। আশা করি তোমরা এই সম্পূর্ণ টপিকগুলো তোমাদের রিভিশনের মধ্যে রাখবে এবং রিভিশন যদি সম্পূর্ণ হয় তোমাদের পরীক্ষা অত্যন্ত সুন্দর হবে। এই নিয়ে আজকে আমাদের ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ।